সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর কোচ, ম্যানেজার ও অধিনায়করা। উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও পরিচালনা কমিটির প্রধান আশরাফুদ্দিন চুন্নু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ওমর হান্নান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন ফিফার সাবেক রেফারি ও বাফের হেড অব রেফারিজ আজাদ রহমান। দেশের 4টি অঞ্চলের মোট 46টি বিশ্ববিদ্যালয়ের দল এবারের টুর্নামেন্টে অংশ নেবে। আশা করি যে এবার আরো ভালো খেলাটা হবে। এন্ড থ্যাংক ইউ প্রথম আলো ফর বিং in partnership with Ispahanis এটা সাকসেস করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অত্যন্ত আনন্দিত যে প্রথম আলো আমাদের সাথে 3 বছর আগে এরকম একটা কোলাবোরেশনে গিয়েছে এবং আমাদের সাথে সব সময় ওতপ্রোতভাবে কাজ করে। চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে তৃতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে 20 নভেম্বর। টুর্নামেন্টের এবারের আসরে চট্টগ্রাম অঞ্চলের 10টি দল খেলবে 2 গ্রুপে ভাগ হয়ে। খুলনা ও রাজশাহী থেকে খেলবে 4টি করে দল। ঢাকার 28টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। খেলা হবে নকআউট ভিত্তিক। প্রতিটি গ্রুপের সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনাল পর্বে। চ্যাম্পিয়ন দল পাবে 5 লাখ টাকা, রানার্স আপ দল পাবে 3 লাখ টাকার অর্থ পুরস্কার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস মিরপুরের আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্কলাস্টিকা উত্তরা ক্যাম্পাস, আর ছেলেদের বিভাগে সানবিম স্কুল। এই টুর্নামেন্ট শুধু খেলাধুলায় নয়, শিক্ষার্থীদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব, দলগত চেতনা এবং নেতৃত্ব গুণের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। স্কলাস্টিকা মিরপুর ক্যাম্পাসের আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2026। ঢাকার পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে অনুষ্ঠিত 2 দিনব্যাপী এক উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকরা। হ্যাঁ, মনে হয়েছে যে আমাদের স্কুল থেকে যদি আরও অপরচুনিটিস দিত, মানে আগে থেকে একটু প্র্যাকটিস করার, কিন্তু লাস্ট মুহূর্তে আমরা 1 উইক থেকে 2 উইক্সের মতো টাইম পাইছি প্র্যাকটিস করার। ওই হিসাবে আমাদের যেই সব প্লেয়াররা তাদের ফুল এফোর্টটা দিছে এবং ওই হিসাবে তারা ওই 2 উইক্সে যেই প্র্যাকটিসটা করছে তারা ওইটা মাঠে দেখাতে পারছে এবং ভবিষ্যতে আমরা ওইটা আরও ইমপ্রুভ করার ট্রাই করব স্কুলের সাথে। মানে খেলতে অনেক ভালো লেগেছে আমার, মানে ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে। এটা আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টসই চিন্তা থাকা উচিত যে বাচ্চারা খেলাধুলার মধ্যে থাকুক, মাঠ কেন্দ্রিক থাকুক, বা এই টাইপের চিন্তা ভাবনাই থাকা উচিত। ফিজিক্যালি ফিট থাকার দরকার। যেহেতু আমাদের এখন মাঠ নাই, আমাদের মানে মাঠ খুব সংকট বা কম, সেক্ষেত্রে স্কুলগুলোও যদি এরকম একটা অ্যাটেন্ড নেয় বা স্কুলগুলোও যদি ওইভাবে চিন্তা করে, তা ছেলেগুলা ফিজিক্যাল ফিটনেসটা আর কি বজায় রাখবে বা ফিজিক্যালভাবে তারা আরও হবে, স্ট্রং হবে বা হবে। তাই এ সময় স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস মিরপুরের অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার বলেন, এটি একটি সফল আয়োজন। শিক্ষার্থীরাই সব কিছু করেছে। আগামীতেও আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে চাই।
2019 সালে লাস্ট আমরা আয়োজন করেছিলাম, আমরা হোস্ট করেছিলাম। অনেক বছর পর আমরা আবার করলাম এবং বাচ্চাদের উৎসাহে এটা করলাম এবং এটা অবশ্যই অব্যাহত রাখবো। আগামীতেও ইচ্ছা আছে ক্রিকেট টুর্নামেন্ট, আমরা অবশ্যই ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চালিয়ে যাব। এবারে টুর্নামেন্টে দেশের 6টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল স্কলাস্টিকা উত্তরা ও মিরপুর ক্যাম্পাস, গ্রেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সানবিম স্কুল, স্যার জন উইলসন স্কুল এবং আগা খান স্কুল। বেসিক্যালি আমাদের এই টুর্নামেন্ট অর্গানাইজ করার মেন পিছনে বিহাইন্ড দ্য সিনের কারণ হচ্ছে যে বাচ্চারা যেন স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট থাকে এবং স্পোর্টস মাইন্ডেড হয়। স্পোর্টস থেকে তারা অনেক কিছু শিখবে, এখানে অনেক কিছু শেখারও আছে, লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড রুলস রেগুলেশনস অ্যান্ড হচ্ছে সিচুয়েশনের। ম্যাচের মধ্যে অনেক ধরনের সিচুয়েশনস থাকে, যেই সিচুয়েশনগুলো তাদেরকে কুইক ডিসিশন মেকিংয়ে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম ওরা যখন দেশের বাইরে আপনার পড়তে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে ওদের এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ওদেরকে অনেক হেল্প করবে স্কলারশিপ পেতে। এই টুর্নামেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল প্রথমবারের মতো স্কুল পর্যায়ে মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা। স্কলাস্টিকার এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে সবাইকে মুগ্ধ করেছে। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্কলাস্টিকা উত্তরা ক্যাম্পাস। আয়োজক স্কলাস্টিকা মিরপুর ক্যাম্পাস সেমিফাইনালে বিদায় নিয়েছে। দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন মনে করেন শক্তিশালী দল গঠন করার পরেও কিছু ভুল সিদ্ধান্তের কারণেই পরাজয় মেনে নিতে হয়েছে তাদের। ফার্স্ট অফ অল 5 বছর পর আমরা এসআইসিটি করছি, সো আমরা সবাই এক্সাইটেড ছিলাম অনেক আগের থেকেই। আমরা আরও এক্সাইটমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করেছিলাম। আর আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, প্র্যাকটিস কিট দিয়েছে, আমাদের ফিল্ডে প্র্যাকটিস করার জন্য অনেক সাপোর্ট দিয়েছে। আমরা সবসময় ফিল্ডে এসে চেকও করতাম কী চলছে। আউট অফ দ্য টিম আমাদের আরও ফ্রেন্ডস অ্যান্ড জুনিয়র্স ছিল যারা আমাকে হেল্প করেছে এটা অর্গানাইজ করার জন্য। টু বি অনেস্ট, আমাদের মেইন প্রবলেম হচ্ছে প্র্যাকটিসের মধ্যে আমাদের বোলারদেরকে আরেকটু ট্রেনিংটা দেওয়া উচিত ছিল। আমাদের বোলারদের ম্যাক্সিমাম প্রবলেম হয়েছে দে ওয়ার বোলিং ইন দ্য স্লটস while trying to put up the pace. As a vice captain and as an organizer, I instructed all the bowlers to focus on good length. Because আমি যখন opening batting করেছিলাম, I scored 91, but many of the balls I missed. স্কুল ক্রিকেট এবং বয়স ভিত্তিক ক্রিকেট হলো তরুণ ক্রিকেটারদের জন্য ভিত্তিপ্রস্তর, যা তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়তা করে। এটি শুধু খেলার সুযোগই দেয় না, বরং শৃঙ্খলা, দলগত কাজ এবং নেতৃত্ব শেখারও একটি প্ল্যাটফর্ম। বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর বলেন, বয়স ভিত্তিক ক্রিকেট থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে। বিসিবির দায়িত্ব পাওয়ার পর আমি এজ লেভেল নিয়ে কাজ শুরু করেছি অলরেডি, এবং এই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর যে ইন্টার স্কুল টুর্নামেন্ট হচ্ছে, এটা তারা নিজ উদ্যোগে স্কলারশিপের উদ্যোগে হচ্ছে এবং এটা একটা ভালো উদ্যোগ। তো আমরাও বিসিবি থেকেও আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে, এবং আমাদের যিনি চিফ আমিনুল ইসলাম বুলবুল ভাই, তিনিও বলেছেন যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো একত্রিত করে টুর্নামেন্ট করতে চাই। তো বলতে পারেন যে প্রাথমিক একটা অংশগ্রহণ হিসেবে আমি দেখতে আসলাম। আশা করছি ওরা এই বছরে টুর্নামেন্ট খেলবে এবং টুর্নামেন্টের মাধ্যমে আমি আশা করছি যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো মূল ধারায় সম্পৃক্ত হবে। ছেলেদের বিভাগের ফাইনালে সানবিম স্কুল ও গ্রেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে। ছেলেদের বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়েছে সানবিম স্কুল। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও ব্যক্তিগত মেডেল প্রদান করা হয়েছে। মেয়েদের বিভাগে লাবিকা এবং ফারজিন তাদের অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ছেলেদের বিভাগে সানবিম স্কুলের তাহসিন বাশার তার দুর্দান্ত খেলার জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই টুর্নামেন্ট শুধু খেলাধুলাই নয়, শিক্ষার্থীদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব, দলগত চেতনা এবং নেতৃত্ব গুণের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করা যায় খেলাধুলার প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানবোধ গড়ে তুলতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতীয় স্টেডিয়ামে চলমান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025-এর বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনা এখন এক নামেই সীমাবদ্ধ, কুলসুম আক্তার মনি। ঠাকুরগাঁয়ের এই তরুণ আর্চার কম্পাউন্ড নারী এককে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে পৌঁছে গেছেন সেমিফাইনালে। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে গত মঙ্গলবার। জাতীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের সেশনে বাংলাদেশের স্বপ্ন ছিল কুলসুম আক্তার মনিকে ঘিরে। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠে সেই স্বপ্ন টিকিয়ে রেখেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘুরিকে 145-143 স্কোরে হারানোর পর ভারতের দীপশিকাকে 142-140 ব্যবধানে হারান। কোয়ার্টার ফাইনালে কাজাকিস্তানের ইউনুসোভা রেক্সোনার বিপক্ষে কুলসুম জেতেন 146-144 পয়েন্টে। ফাইনাল ওঠার লড়াইয়ে আজ বৃহস্পতিবার তিনি মুখোমুখি হবেন ভারতের প্রদীপ পিথিকারের। বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালি বাংলাদেশে প্রথম সেপাক টাক্রো খেলার প্রচলন শুরু করেন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই খেলার সফলতা অনেক। আগামী ওয়ার্ল্ড কাপে সিলভার পদকের প্রত্যাশা করছেন বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ইতিমধ্যে সাউথ এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যাশায় কাজ শুরু করেছে। বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছে 2019 সালে। দলগত ইভেন্টে ইরানের কাছে সেমিফাইনালে হেরে যাওয়ার পর বাংলাদেশ ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। তবে আগামী ওয়ার্ল্ড কাপে সিলভার পদকের প্রত্যাশা করছেন বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালি। আমার হলো ফেব্রুয়ারি মাসে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কায়, মে মাসে আবার ওয়ার্ল্ড কাপ মালয়েশিয়ায়। এই ওয়ার্ল্ড কাপে আমরা যাতে সিলভার পাই, আমার মে মাস পর্যন্ত সময় আছে। আমার মতো সবাই তো চেষ্টা করবে, অন্যান্য দেশগুলো তো বসে থাকবে না। আমি তরুণ সমাজ, যুব সমাজ এবং যারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, ওদের নিয়ে মাঠে থাকতে চাই। 2030 সালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যাশায় কাজ শুরু করেছে অ্যাসোসিয়েশন। গত 24 ও 25 জুলাই পল্টন ময়দানে অনুষ্ঠিত হয়েছে আর্টিসান ষষ্ঠ জাতীয় সেপাক টাক্রো চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রত্যাশা পূরণের কাজ করছে বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন। আমাদের লক্ষ্য 2030 সালের এশিয়ান গেমসে পদক জয়। এই লক্ষ্য সফল করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। গত 24 এবং 25 জুলাই পল্টন ময়দানে যে ষষ্ঠ পুরুষ এবং তৃতীয় জাতীয় সেপাক টাক্রো সম্পন্ন করেছি, সেখানে আমরা পুরুষ এবং মহিলা বিভাগে খেলোয়াড় বাছাই করেছি। আমাদের যে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব এবং 2030 সালের এশিয়ান গেমসে সেপাক টাক্রো খেলার পদক জয় লাভ করার জন্য আমরা আমাদের প্রাণান্ত প্রচেষ্টা মাঠ বানিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছিলাম। আমাদের খেলোয়াড়রা তাদের দক্ষতা এবং দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটার উপরে নির্ভর করেই ভালো খেলে আমাদের এই 38তম কিংস কাপ, যেটা সেপাক টাক্রো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেখানে একটি গোল্ড মেডেল, মেয়েদের ইভেন্ট হুপ ইভেন্টে গোল্ড মেডেল এবং ছেলে এবং মেয়ে 3টি ইভেন্টে সিলভার মেডেল এবং 2টি ইভেন্টে ব্রোঞ্জ মেডেল। মোট 6 মন্ত্রণালয় যারা আমার প্যাট্রোনাইজ করবেন, তাদের সহযোগিতা, আন্তরিকতা আমার জন্য জরুরি। আমাকে অফিস দেওয়ার যে বিষয়ে তারা ভাবছেন, আমি খুব খুশি হয়েছি যে আমার অর্জন আছে বলেই তারা এখন ভাবছেন। আমি মাঠের কথা বলেছি, নজরুল ইসলাম স্যার সেটা একেবারে মনে প্রাণে গ্রহণ করেছেন। ডিরেক্টর স্পোর্টস মনে প্রাণে গ্রহণ করেছেন। তারা বলেছেন, আপনি দেখেন কোথাও যদি দেওয়ার সুযোগ থাকে আমরা। আসন্ন যুব বিশ্বকাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ হকি দলের জার্সি উন্মোচন ও ফটো সেশন হলো। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সেরা খেলা দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় লাল সবুজের জার্সিধারীরা। 24টি দেশের অংশগ্রহণে আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে বসবে যুব বিশ্বকাপের 14তম আসর।
ভারতের চেন্নাই ও মাধুরী স্টেডিয়ামে যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ হকি দলের শুধুমাত্র অংশগ্রহণ নয়, এজন্য দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে যুব দলের এই টুর্নামেন্ট। 14তম আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে 24টি দেশ। এফ গ্রুপে বাংলাদেশের সাথে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মাঠে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ দিলেন যুব বিশ্বকাপগামী দলকে। প্রিয় জাতীয় যুব হকি দলের খেলোয়াড়বৃন্দ, তোমরা আজ এক নতুন ইতিহাসের দ্বার প্রান্তে। তোমাদের কাঁধে আজ বাংলাদেশের লাল সবুজের পতাকা। মনে রাখবে, তোমরা শুধু একটি দল নও, তোমরা 18 কোটি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিনিধি। তোমাদের এই যাত্রা সহজ ছিল না। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা, আত্মত্যাগ এবং আত্মবিশ্বাস তোমাদেরকে আজ এই বিশ্বমঞ্চে নিয়ে যাচ্ছে। এই বিশ্বকাপে তোমরা প্রথমবারের মতো বিশ্বের শ্রেষ্ঠ দলগুলির মুখোমুখি হতে যাচ্ছ। এটি নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, তবে তোমাদের প্রতি আমার বার্তা খুব স্পষ্ট। একজন ক্রীড়াবিদের মূল শক্তি হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন। তোমরা যে দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছ তার পূর্ণ প্রতিফলন মাঠে ঘটাতে হবে। মনে রাখবে, শৃঙ্খলাবদ্ধ দলই শেষ পর্যন্ত বিজয়ী হয়। প্রতিপক্ষকে সম্মান করবে, কিন্তু এক মুহূর্তের জন্য তাদেরকে ভয় করবে না। মনে রাখবে, মাঠের লড়াই 11 বনাম 11। কত বড় দেশ, কত বড় স্ট্রং টিম সেটা না, তোমাদের মধ্যে বা তোমাদের সামর্থ্যের শেষ বিন্দু নিয়ে লড়বে। জয় পরাজয় খেলার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু লড়াই না করাটা হচ্ছে পরাজয় মেনে নেওয়া। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। ক্রিকেটের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ যুব হকি দল। র্যাঙ্কিংয়ে উন্নতির বাসনা ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। সভাপতি মহোদয় যেটা বললেন যে আমরা কোনো কাপের লড়াই করতে যাচ্ছি না, কিন্তু আমরা যাচ্ছি একটা ভালো খেলার জন্য, এবং এই ভালো খেলার উদ্দেশ্য নিয়েই একটা দীর্ঘমেয়াদী ক্যাম্প চলছে, এবং এই অভিজ্ঞতা যেটা হবে এটাকে পরবর্তীতে যেন হকির অ্যারেনাতে সিনিয়র টিম বলেন, জুনিয়র টিম বলেন, এরা সবাই এটাকে যেন কাজে লাগাতে পারে। শেষ কথা একটাই, প্লেয়াররা গিয়ে মাঠে খেলবে, ওদের মেন্টাল স্টেট, ওদের ফিজিক্যাল স্টেট এটা খেলা ডিক্লেয়ার করবে, এবং কোচিং টিম ওনাদেরকে কীভাবে কোন দলের সাথে কীভাবে খেলতে হবে ওটা ওনাদের উপর নির্ভর করবে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা আর অধ্যবসায় বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবায়ন করেছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্বের সেরা দলগুলোর চোখে চোখ রেখে এবার লড়াই করার সময় লাল সবুজ দলের। সো আমরা ওয়ার্ল্ড কাপটা কোয়ালিফাই করছি, এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ যে আমরা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলবো। সো এইখানে আমাদের যত বড় চ্যালেঞ্জ হোক, এখন আমরা এত বড় টেস্টে যে আসছি, সো আমি মনে করি যে আমাদের গ্রুপ পর্বে যারাই আসে না, অস্ট্রেলিয়া হোক, ফ্রান্স হোক, কোরিয়া হোক, তারা যতটাই হার্ড, সো তারাও যদি কোয়ালিফাই করে এখানে আসতে পারে, আমরাও কোয়ালিফাই করে গেছি, আমি মনে করবো যে না, তারা আমাদের থেকে শক্তিশালী থাকলেও আমাদের ফাইট করার অ্যাবিলিটিটা আছে, কারণ যেহেতু আমরা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে যাচ্ছি। সো আমরা এত বড় টেস্টে যাওয়া মানে আমরাও তাদের সাথে ফাইটিং করার মতো আমাদের অ্যাবিলিটিটা আছে, আমি বলে মনে করি। বিশ্বের শ্রেষ্ঠ দলগুলোর মুখোমুখি হওয়ার আগে 3 জন কোচের অধীনে দীর্ঘ 5 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে যুব হকি দল। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB এর ঢাকা রিজনাল কমিটি DRCর আয়োজনে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উপলক্ষে আয়োজন করা হয় অ্যাকাউন্টিং ডে রান ম্যারাথন। 7.5 কিলোমিটার এবং 1 কিলোমিটারের এই আয়োজনে প্রায় 1800-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কর্পোরেট পার্সোনালিটিস, CA স্টুডেন্ট এবং মা এবং বাচ্চারাও অংশগ্রহণ করেন এই চমৎকার আয়োজনে। ফিটনেস মিটস অ্যাকাউন্টিং, এই শিরোনামকে সামনে রেখে প্রথমবারের মতো দেশের ইতিহাসে অ্যাকাউন্টিং ডে রান আয়োজন করল দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB এর ঢাকা রিজনাল কমিটি DRC। প্রায় 1800-র মতো রানার অংশগ্রহণ করে এই চমৎকার রান প্রতিযোগিতায়। গত 7 নভেম্বর এই আয়োজনটি অনুষ্ঠিত হয়, যেখানে কর্পোরেট ব্যক্তিত্ব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, CA স্টুডেন্ট, মা এবং শিশুসহ এই 1800-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। চমৎকার
রানে অংশগ্রহণ করে অনেকেই তাদের তৃপ্তির কথা জানিয়েছেন। আর প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে আগামী দিনে আরো চমৎকার আয়োজন করার স্বপ্ন দেখছেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে এমপি থিয়েটারে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবাবা দৌলা। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তিনি জানিয়েছেন নিজের অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা। আজকে আমি এখানে শুধু একজন যে বিসিবির ডিরেক্টর হিসাবে দাঁড়িয়ে আছি তা কিন্তু না, আমি একজন নারী হিসাবেও এখানে আছি আপনাদের সামনে। এবং আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, নারীরা কিন্তু অনেক এগিয়ে গেছে, কিন্তু তার মধ্যে আমরা জানি যে আজকে যদি একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয়, আমি কিন্তু বলতে পারবো না যে তোমার ইকুয়ালিটি আছে। আমি চাই আপনাদের রিপ্রেজেন্টেটিভ হতে। আমি যাতে বোর্ডে আমার সাথে যারা আছে, আমি দেখেছি সবাই কিন্তু যাতে নারী যারা খেলোয়াড় আছেন এবং এই খেলার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তাদের যাতে আমরা রাইট কাইন্ড অফ প্ল্যাটফর্ম, ট্রেনিং এবং সেফটি সিকিউরিটি দিতে পারি। We believe in zero tolerance against any form of harassment. And we will ensure that we give you that platform, that ecosystem, that environment. এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। শুটিং আর্চারি না থাকায় ষষ্ঠ ইসলামিক সেলিব্রিটি গেমসে পদকের খুব একটা আশা ছিল না বাংলাদেশের। তবে পদক এনে দিয়েছেন ভারোত্তোলক মার্জিয়া আক্তার। ভারোত্তোলনের 53 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মার্জিয়া। এই ইভেন্টে সোনা জিতেছেন তুরস্কের জানসেল ওজকেন, রূপা জেতেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া। ম্যানচেস্টার সিটি তাদের ঐতিহাসিক এক রাত উদযাপন করলো দুর্দান্ত জয় দিয়ে। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের 1000তম ম্যাচে লিভারপুলকে 3-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফের শিরোপা লড়াইয়ের বার্তা দিয়েছে সিটিজেনরা। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। এই গ্রুপের অন্য 3 দল হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন চীন, স্বাগতিক থাইল্যান্ড ও ভিয়েতনাম। ব্যাংককে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে মোট 12 দলকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। ঢাকায় ফিরে বসুন্ধরা কিংস এরেনায় মঙ্গলবার সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন হামজা চৌধুরী। আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারত ম্যাচ। এই ম্যাচ দুটিকে সামনে রেখে প্রায় 2 সপ্তাহ ধরে ক্যাম্প করছে ফুটবলাররা। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটস অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।